সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা আবারও নতুন মাত্রা পেয়েছে। এবার সৌদি আরবের একটি নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী। ঘটনাটি ঘটেছে ইয়েমেনের উত্তর পশ্চিমাঞ্চলীয় হাজ্জাজ প্রদেশের আকাশসীমায়। ইয়েমেনের সরকারি সংবাদ সংস্থা সাবাকে দেওয়া এক বক্তব্যে দেশটির এক কর্মকর্তা দাবি করেন সৌদি আরবের ওই ড্রোনটি নজরদারি মিশনে ছিল। পরে উপযুক্ত অস্ত্র ব্যবহার করে সেটিকে আকাশেই ধ্বংস করা হয়। ইয়েমেনি পক্ষের দাবি অনুযায়ী ভূপাতিত করা ড্রোনটি ছিল স্ক্যান ইগল মডেলের একটি গোয়েন্দা ড্রোন। এই ধরনের ড্রোন মূলত নজরদারি, তথ্য সংগ্রহ এবং সামরিক পরিস্থিতি পর্যবেক্ষণের কাজে ব্যবহার করা হয়। তবে এই ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইয়েমেনের পক্ষ থেকে ড্রোন ভূপাতিত করার দাবি করা হলেও সৌদি কর্তৃপক্ষ এখন পর্যন্ত এ বিষয়ে কোনো নিশ্চিত প্রতিক্রিয়া জানায়নি। ফলে ঘটনাটি নিয়ে ইয়েমেনের দাবি এখন আলোচনার কেন্দ্রে রয়েছে। এর মধ্যেই দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ার আরও কিছু কারণ সামনে এসেছে। কয়েকদিন আগে সৌদি আরবের বিরুদ্ধে নিজেদের কঠোর অবস্থানের কথা জানিয়েছিল ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী। তাদের ঘোষিত নীতির মধ্যে রয়েছে অবরোধের জবাবে অবরোধ, পাশাপাশি সৌদি আরবের যে কোনো সামরিক সমাবেশকে লক্ষ্য করার হুমকিও দেওয়া হয়েছে। একই সঙ্গে ইয়েমেনের ভূখণ্ড ও আকাশসীমায় যে কোনো ধরনের অনুপ্রবেশ প্রতিহত করার কথা জানিয়েছেন তারা। অর্থাৎ নতুন করে ড্রোন ভূপাতিত করার দাবি শুধু একটি বিচ্ছিন্ন সামরিক ঘটনা নয়, বরং এটি দুই পক্ষের মধ্যে চলমান পাল্টাপাল্টি চাপেরই অংশ হতে পারে। এর আগে সানা আন্তর্জাতিক বিমানবন্দরকে ঘিরে সৌদি আরবের হামলার অভিযোগের পরেও পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনার পর ইয়েমেনি পক্ষ দাবি করে 2022 সালের যুদ্ধবিরতির পরিস্থিতি কার্যত ভেঙে পড়েছে। একই সঙ্গে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণাও দেওয়া হয়েছিল। এরপরে ইয়েমেনের বিভিন্ন এলাকায় সৌদি আরবের কর্মকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। ইয়েমেনি পক্ষের দাবি এসব বিক্ষোভে দেশটির মানুষ সৌদি আরবের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার প্রতি সমর্থন জানিয়েছে। এখন প্রশ্ন হলো, একটি নজরদারি ড্রোনকে লক্ষ্য করে ওই হামলার পর পরিস্থিতি কোন দিকে যাবে? কারণ আধুনিক যুদ্ধের ড্রোন শুধু আকাশে উড়ে বেড়ানো কোনো সাধারণ যন্ত্র তো নয়। একটি নজরদারি ড্রোনের মাধ্যমে শত্রুপক্ষের সামরিক অবস্থান, চলাচল এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা সম্ভব। তাই এমন একটি ড্রোন হারানো সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ ঘটনা হতে পারে। বিশেষ করে লোহিত সাগর ও এর আশেপাশের অঞ্চল বর্তমানে মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত এলাকা। এই অঞ্চলে সামরিক তৎপরতা বাড়লে শুধু সৌদি আরব ও ইয়েমেন নয়, আন্তর্জাতিক বাণিজ্য ও সমুদ্রপথে নিরাপত্তাও প্রভাবিত হতে পারে। সবচেয়ে বড় বিষয় হলো, ড্রোন ভূপাতিত করার দাবি সত্য হলেও এটি সৌদি আরবের জন্য একটি সরাসরি সতর্কবার্তা হিসেবেও দেখা হতে পারে। এখন নজর থাকবে সৌদি আরবের পরবর্তী পদক্ষেপের দিকে। তারা কি এই ঘটনার জবাব দেবে নাকি কূটনৈতিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করবে? অন্যদিকে ইয়েমেনি গোষ্ঠীও তাদের ঘোষিত কঠোর অবস্থান কতটা বাস্তবে প্রয়োগ করে সেটিও গুরুত্বপূর্ণ। কারণ একটি ড্রোন ভূপাতিত করার ঘটনা হয়তো ছোট মনে হতে পারে, কিন্তু এর জেরে যদি পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ শুরু হয় তাহলে লোহিত সাগর সহ পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। এখন তাই সবচেয়ে বড় প্রশ্ন, সৌদির আকাশে এই ড্রোন ভূপাতিতের পর কি শুরু হতে যাচ্ছে নতুন কোনো পাল্টা অভিযান? আলাস্কার আঙ্কারেজে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতাদের ঐতিহাসিক বৈঠকের 1 বছর পূর্ণ হয়েছে। সেই বৈঠককে ঘিরে বিশ্বজুড়ে ছিল ব্যাপক প্রত্যাশা। অনেকে ভেবেছিলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের আবাসনের পথে হয়তো বড় কোনো সমঝোতার সূচনা হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত এক বৈঠকেই যুদ্ধের স্থায়ী সমাধান আসেনি। তবুও আঙ্কারেজ সামিটকে পুরোপুরি ব্যর্থ বলা কঠিন, কারণ এই বৈঠকের মাধ্যমে আন্তর্জাতিক রাজনীতির কিছু গুরুত্বপূর্ণ বাস্তবতা আরও স্পষ্ট হয়ে সামনে এসেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সম্পর্কের মধ্যে। ইউক্রেন যুদ্ধ নিয়ে ওয়াশিংটন ও ইউরোপীয় দেশগুলোর অবস্থান সবসময় এক নয়। যুদ্ধ চালিয়ে যাওয়া, সামরিক সহায়তা এবং রাশিয়ার সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক, এসব প্রশ্নে পশ্চিমা জোটের ভেতরে মতপার্থক্য ধীরে ধীরে প্রকাশ্য হচ্ছে। রাশিয়ার জন্য এটি হয়ে উঠেছে সবচেয়ে বড় একটি কৌশলগত সুযোগ। মস্কো দীর্ঘদিন ধরেই বলে আসছে, পশ্চিমা বিশ্ব একক ও ঐক্যবদ্ধ শক্তি নয়, বরং ইউক্রেন যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই পশ্চিমা দেশগুলোর নিজেদের রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ সামনে চলে আসছে। ওয়াশিংটনও সরাসরি রাশিয়ার সঙ্গে বড় ধরনের সামরিক সংঘাতে জড়াতে চায় না, কারণ রাশিয়া একটি পারমাণবিক শক্তিধর দেশ। ফলে ইউক্রেনকে সমর্থন করার পাশাপাশি সরাসরি সংঘাত এড়িয়ে চলাও যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
অন্যদিকে ইউরোপীয় দেশগুলোর নিরাপত্তা উদ্বেগ আরও বেশি। রাশিয়াকে তারা দীর্ঘমেয়াদী হুমকি হিসেবে দেখছে। ফলে ইউরোপের অনেক দেশ কঠোর অবস্থান ধরে রাখতে চাইলেও যুক্তরাষ্ট্রের নীতির সঙ্গে তাদের সবসময় পুরোপুরি মিল হচ্ছে না। এই পরিস্থিতি রাশিয়াকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে। পশ্চিমা বিশ্বকে মোকাবেলা করতে হলে শুধু সামরিক শক্তির উপর নির্ভর করলেই হবে না, কূটনৈতিকভাবেও প্রতিপক্ষের ভেতরের মতপার্থক্যকে কাজে লাগাতে হবে। এখানেই পুতিনের কৌশলের বিষয়টি সামনে আসে। রাশিয়া এখন এমন একটি নীতি অনুসরণ করতে পারে যেখানে একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা, ইউরোপের সঙ্গে আলাদা কূটনৈতিক যোগাযোগ এবং অন্যান্য শক্তিশালী দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও গভীর করা হবে। অর্থাৎ মস্কোর লক্ষ্য শুধু যুদ্ধক্ষেত্রে অবস্থান শক্ত করা নয়, বরং আন্তর্জাতিক রাজনীতির পরিবর্তিত সমীকরণকে নিজের সুবিধায় ব্যবহার করা। আঙ্কারের সামিটের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এটি দেখিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাব এখনও বিশাল হলেও সেটি সীমাহীন নয়। ওয়াশিংটন চাইলেই প্রতিটি মিত্রকে নিজের নীতির সঙ্গে একই পথে নিয়ে যেতে পারে না। প্রতিটি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক হিসাব রয়েছে, আর এই বাস্তবতায় রাশিয়ার জন্য নতুন সুযোগ তৈরি করছে। তবে এর অর্থ এই নয় যে নেটো ভেঙে যাচ্ছে বা পশ্চিমা জোট রাতারাতি দুর্বল হয়ে পড়েছে, বরং পরিবর্তনটি হচ্ছে ধীরে ধীরে। পুরনো দিনের মতো সবসময় একই অবস্থান নেওয়ার বদলে এখন পশ্চিমা দেশগুলোর মধ্যে নিজেদের স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ তাই শুধু রাশিয়া ও ইউক্রেনের সিদ্ধান্তের উপর নির্ভর করছে না, এর সঙ্গে যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং বিশ্বের অন্যান্য শক্তির ভূরাজনৈতিক হিসাবও জড়িয়ে আছে। সব মিলিয়ে আঙ্কারের সামিট হয়তো যুদ্ধের অবসান ঘটাতে পারেনি, কিন্তু এটি বিশ্ব রাজনীতির একটি পরিবর্তিত বাস্তবতা সামনে এনেছে। আর সেই বাস্তবতায় পুতিনের জন্য সবচেয়ে বড় সুযোগ হলো পশ্চিমা বিশ্বের ভেতরের মতপার্থক্যকে কাজে লাগিয়ে রাশিয়ার কূটনৈতিক ও কৌশলগত অবস্থান আরও শক্ত করা। তাই প্রশ্ন এখন একটাই, রাশিয়া ইউক্রেন যুদ্ধ যত দীর্ঘ হবে পশ্চিমা জোটের এই দূরত্ব কি আরও বাড়বে, নাকি নতুন কোনো সমঝোতা আবার পুরো সমীকরণ বদলে দেবে? দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশটির বিস্তীর্ণ এলাকা। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর 1টার দিকে দক্ষিণ পেরুর আন্দেজ অঞ্চলে আঘাত হানে শক্তিশালী এই ভূমিকম্প। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস ভূমিকম্পটির মাত্রা 6.7 বলে জানিয়েছে। তবে পেরুর জিওফিজিক্যাল ইনস্টিটিউট প্রাথমিকভাবে এর মাত্রা 7.2 বলে জানিয়েছে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল আয়াকুচো অঞ্চলের পারিনাকোচাস প্রদেশের কাছে। ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় 66 কিলোমিটার। অন্যদিকে পেরু সংস্থা এর গভীরতা প্রায় 108 কিলোমিটার জানিয়েছে। গভীরতার কারণে ভূমিকম্পটি শক্তিশালী হলেও এর ধ্বংসাত্মক প্রভাব অনেকটাই কমে যায় বলে বিশেষজ্ঞরা জানিয়েছে। তবে কম্পনের তীব্রতা টের পেয়েছেন দক্ষিণ ও মধ্য পেরুর বিভিন্ন এলাকার মানুষ। আয়াকুচুর পাশাপাশি ইকা, আরেকিপা, হুয়ানকাভেলিকা, আপুররিমাক ও কুস্কো অঞ্চলেও ভূমিকম্প অনুভূত হয়। এমনকি রাজধানী লিমাতেও অনেক মানুষ কম্পন অনুভব করে আতঙ্কে বাড়ি ও কর্মস্থল ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। ভূমিকম্পের পর বিভিন্ন এলাকায় পাহাড় থেকে পাথর ও মাটি ধসে পড়ার ঘটনাও ঘটে, কিন্তু বাড়িঘর, স্বাস্থ্যকেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সর্বশেষ বিভিন্ন প্রতিবেদনে কয়েকজন আহত হওয়ার কথাও জানানো হয়েছে। বিদ্যুৎ বিভ্রাটের কারণে হাজারো মানুষ সাময়িকভাবে সমস্যায় পড়েন। তবে এখন পর্যন্ত বড় ধরনের প্রাণহানির খবর পাওয়া যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে বিভিন্ন এলাকায় পরিদর্শন চালাচ্ছে। হাসপাতাল, স্কুল, সড়ক এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর পরিস্থিতিও পর্যবেক্ষণ করা হচ্ছে। ভূমিকম্পের পর মানুষের মধ্যে সবচেয়ে বড় যে আশঙ্কা তৈরি হয়েছিল সেটি ছিল সুনামি। তবে পেরুর নৌবাহিনী জানিয়েছে এই ভূমিকম্পের কারণে দেশটির উপকূলে সুনামির কোনো হুমকি নেই। পেরুতে ভূমিকম্প নতুন কোনো ঘটনা নয়। দেশটি প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ার এর উপর অবস্থিত। বিশ্বের অন্যতম সক্রিয় ভূমিকম্প প্রবণ অঞ্চল এটি। ফলে দেশটিতে প্রায় ছোট বড় ভূমিকম্প অনুভূত হয়।
এর আগে 2000 সালে পেরুর ইকা অঞ্চলে 7.9 মাত্রার ভয়াবহ ভূমিকম্পে প্রায় 600 মানুষ প্রাণ হারিয়েছিলেন। সেই স্মৃতি এখনও দেশটির মানুষের মনে আতঙ্ক তৈরি করে। এবারের ভূমিকম্পে গভীরতা তুলনামূলক বেশি হওয়ায় বড় ধরনের ধ্বংসযজ্ঞ এড়ানো গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ভূমিকম্পের পরবর্তী কম্পন বা আফটার শকের সম্ভাবনা থাকায় স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। সব মিলিয়ে শক্তিশালী এই ভূমিকম্পে পেরু জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র পেতে আরও বিস্তারিত জরিপ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সৌদি আরবের রাজধানী রিয়াদ বিশাল এক কনফারেন্স রুমে চলছে গুরুত্বপূর্ণ বৈঠক। টেবিলের ওপাশে সৌদি কর্মকর্তারা আর অন্য পাশে বাংলাদেশের প্রতিনিধিরা। আলোচনার বিষয় বিনিয়োগ, বাণিজ্য এবং ভবিষ্যতের অর্থনৈতিক অংশীদারিত্ব। হাজার হাজার কিলোমিটার দূরে দিল্লির নীতি নির্ধারকরাও হয়তো গভীরভাবে লক্ষ্য করছেন ঢাকার এই পরিবর্তন। কারণ বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক যদি সৌদি আরব, তুরস্ক সহ মধ্যপ্রাচ্য ও ইউরোপের দিকে আরও বিস্তৃত হয়, তাহলে ভারতের উপর বাংলাদেশের অতিরিক্ত নির্ভরতার চিত্র বদলে যেতে পারে। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি। বাংলাদেশে কোনো কথিত মক্কা প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে বিশাল অর্থনৈতিক সুবিধা পেয়ে গেছে এমন তথ্য নিশ্চিত নয়। কিন্তু সৌদি আরব ও তুরস্কের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা বাস্তব। আর এই সম্ভাবনার কেন্দ্রেই রয়েছে সৌদি আরবের ভিশন 2030। তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে সৌদি আরব শিল্প, প্রযুক্তি, পর্যটন, অবকাঠামো ও বিনিয়োগের নতুন কেন্দ্র তৈরি করতে চাইছে। এই বিশাল পরিবর্তনের জন্য প্রয়োজন দক্ষ জনশক্তি, খাদ্য, পোশাক, নির্মাণ সামগ্রী, প্রযুক্তি ও বিভিন্ন ধরনের সেবা। আর এখানেই বাংলাদেশের সুযোগ। এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি ছিল শ্রমবাজার। লাখ লাখ বাংলাদেশি সেখানে কাজ করে দেশে রেমিটেন্স পাঠাচ্ছে। কিন্তু ভবিষ্যতের লক্ষ্য হতে পারে আরও বড়। শুধু শ্রমিক নয়, বাংলাদেশি পণ্য ও বিনিয়োগও সৌদির বাজারে প্রবেশ করতে পারে। তৈরি পোশাক, ঔষধ, কৃষিপণ্য, হালাল খাদ্য এবং বিভিন্ন শিল্পপণ্য নিয়ে সৌদি আরবের বিশাল বাজারে বাংলাদেশের উপস্থিতি বাড়ানো সম্ভব। অন্যদিকে তুরস্ক হতে পারে ইউরোপমুখী আরেকটি গুরুত্বপূর্ণ দরজা। এশিয়া ও ইউরোপের মাঝখানে অবস্থানের কারণে তুরস্ক আন্তর্জাতিক বাণিজ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়লে ইউরোপের বাজারে প্রবেশের নতুন সুযোগ তৈরি হতে পারে। আর এখানেই ভারতের জন্য একটি বিষয় গুরুত্বপূর্ণ। ভারত বাংলাদেশের অন্যতম বড় বাণিজ্য অংশীদার। খাদ্যপণ্য, কাঁচামাল, তুলা শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক গভীর। কিন্তু একটি দেশের উপর অতিরিক্ত নির্ভরশীলতা সবসময় ঝুঁকিপূর্ণ। কারণ কোনো কারণে সরবরাহ বন্ধ হলে কিংবা সীমান্তে জটিলতা তৈরি হলে তার প্রভাব সরাসরি বাংলাদেশের বাজারে পড়তে পারে। তাই বাংলাদেশের জন্য সবচেয়ে কার্যকর কৌশল হলো ভারতকে বাদ দেওয়া নয়, বরং বিকল্প তৈরি করা। সৌদি আরব, তুরস্ক, চীন, জাপান, ইউরোপ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে বাণিজ্য বাড়ানো গেলে বাংলাদেশের হাতে আরও বেশি বিকল্প থাকবে। আর অর্থনীতিতে বিকল্প যত বাড়বে, কোনো একটি দেশের উপর নির্ভরতা তত কমবে। চট্টগ্রাম বন্দর, মোংলা বন্দর, রেল ও সড়ক যোগাযোগ এবং লজিস্টিক উন্নত করতে পারলে বাংলাদেশ নিজেই দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ উৎপাদন ও বাণিজ্যিক হাবে পরিণত হতে পারে। তবে এই পরিবর্তন রাতারাতি হবে না। এর জন্য দরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা, বিনিয়োগ, দক্ষ জনশক্তি এবং শক্তিশালী কূটনীতি। শেষ পর্যন্ত বিষয়টি কোনো দেশকে হারানো নয়, বিষয়টি হলো বাংলাদেশ কি এমন একটি অর্থনীতি তৈরি করতে পারবে যেখানে কোনো একটি দেশের উপর অতিরিক্ত নির্ভর করতে হবে না। যদি সৌদি আরব ও তুরস্কের মতো নতুন অংশীদারদের সঙ্গে সম্পর্ক আরও গভীর হয়, তাহলে বাংলাদেশের সামনে খুলে যেতে পারে নতুন বাজার, নতুন বিনিয়োগ এবং নতুন অর্থনৈতিক সম্ভাবনার দরজা। আর তখন দিল্লির দিকে তাকিয়ে নয়, বাংলাদেশ নিজের অর্থনীতির শক্তির উপর দাঁড়িয়ে বিশ্ববাজারে আরও শক্ত অবস্থান তৈরি করতে পারবে। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় দীর্ঘদিন ধরে শীর্ষে রয়েছেন ইলন মাস্ক। তার সম্পদের পরিমাণ একসময় পৌঁছে যায় প্রায় $500 বিলিয়ন।
কিন্তু প্রশ্ন হলো, এত বিপুল পরিমাণ নিয়ে তিনি আসলে কি করেন, কোথায় খরচ করেন এই বিশাল সম্পদ? মজার বিষয় হলো, ইলন মাস্ক নিজেই দাবি করেছেন তার জীবনযাপন সাধারণ মানুষের মতো বিলাসবহুল নয়। 2021 সালে তিনি জানিয়েছিলেন টেক্সাসে তার যে বাড়িতে তিনি থাকেন সেটির দাম প্রায় $50,000। এমনকি এক সময় তিনি বলেছিলেন বিভিন্ন শহরে গেলে বন্ধুদের বাড়িতেও থাকেন। অর্থাৎ পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি হয়েও প্রাসাদ বা বিলাসবহুল বাড়ির পেছনে তিনি নিয়মিত বিপুল অর্থ খরচ করেন না। তবে বাড়ির ক্ষেত্রে সাদামাটা হলেও গাড়ির প্রতি ইলন মাস্কের আগ্রহ একেবারেই আলাদা। তার সংগ্রহে রয়েছে বিখ্যাত ফোর্ড মডেল টি, 1967 সালে জাগুয়ার ই টাইপ এবং 1997 সালে ম্যাকলারেন F1। তবে সবচেয়ে আলোচিত গাড়িগুলোর একটি হলো 1967 সালের লোটাস এসপেরিট। জেমস বন্ডের সিনেমায় এই গাড়িটিকে পানির নিচে চলতে সক্ষম সাবমেরিন হিসেবে দেখানো হয়েছিল। 2013 সালে প্রায় $10 লাখ দিয়ে গাড়িটি কিনেছিলেন ইলন মাস্ক। তার ইচ্ছে ছিল সিনেমার সেই বৈশিষ্ট্যকে বাস্তবে রূপ দেওয়ার। আরেকটি বড় খরচের জায়গা হলো ব্যক্তিগত বিমান। মাস্কের একাধিক ব্যক্তিগত জেট রয়েছে। তার বক্তব্য, টেসলা ও স্পেস এক্সের বিভিন্ন কাজে দ্রুত যুক্তরাষ্ট্রের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এবং বিদেশে যাতায়াত করতে হলে ব্যক্তিগত বিমান তার সময় বাঁচায়। তবে ইলন মাস্কের সবচেয়ে বড় অর্থনৈতিক সিদ্ধান্তগুলোর একটি ছিল টুইটার কেনা। 2022 সালে প্রায় $44 বিলিয়ন টুইটার কিনে নেন তিনি। পরে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে রাখা হয় এক্স। এখন তার সম্পদ আরও বাড়ার সম্ভাবনা তৈরি হচ্ছে টেসলার নতুন পারিশ্রমিক প্যাকেজ নিয়ে। নির্দিষ্ট ব্যবসায়িক লক্ষ্য পূরণ করতে পারলে আগামী 10 বছরে মাস্কের টেসলার 400 মিলিয়নের বেশি অতিরিক্ত শেয়ার পেতে পারেন। কোম্পানির মূল্য অনেক বেড়ে গেলে সেই শেয়ারের সম্ভাব্য মূল্য দাঁড়াতে পারে প্রায় $1 ট্রিলিয়ন পর্যন্ত। তবে মনে রাখতে হবে, এই $1 ট্রিলিয়ন সরাসরি নগদ অর্থ নয়। এটি মূলত টেসলার শেয়ারের সম্ভাব্য মূল্য। আর মাস্কের অর্থের আরেকটি দিক হলো দান ও জনহিতকর কার্যক্রম। বিভিন্ন দাতব্য সংস্থায় তিনি $1 বিলিয়ন শেয়ার দান করেছেন এবং আরও অনেক অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে তার দাতব্য কার্যক্রম নিয়েও সমালোচনা রয়েছে। সমালোচকদের অভিযোগ, মাস্কের ফাউন্ডেশনের কিছু অনুদান এমন প্রতিষ্ঠানে গেছে যেগুলোর সঙ্গে তার ব্যবসায়িক বা ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। মাস্ক অবশ্য বিষয়টি অন্যভাবে দেখেন। তার মতে মানবতার ভবিষ্যতের জন্য কাজ করাও এক ধরনের দান। টেসলা কাজ করছে বৈদ্যুতিক গাড়ি ও নবায়নযোগ্য জ্বালানি নিয়ে। স্পেস এক্সের লক্ষ্য মহাকাশে মানুষের ভবিষ্যৎ উপস্থিতি নিশ্চিত করা, আর নিউরালিঙ্ক কাজ করছে মানুষের মস্তিষ্ক ও প্রযুক্তি সংযোগ নিয়ে। অর্থাৎ ইলন মাস্কের বিপুল সম্পদ শুধু বিলাসবহুল জীবনযাপনের পেছনেই যাচ্ছে না, এর বড় একটি অংশ আবার ব্যবসা, প্রযুক্তি, মহাকাশ এবং ভবিষ্যতের নতুন ধারণায় বিনিয়োগ হচ্ছে। তবে শেষ পর্যন্ত প্রশ্ন থেকেই যায়, $500 বিলিয়ন মালিক একজন মানুষ কি সত্যি সাধারণ জীবনযাপন করছেন, নাকি তার সম্পদের আসল বিলাসিতা বাড়ি গাড়িতে নয়, বরং এমন এক ব্যবসায়িক সাম্রাজ্য তৈরিতে যার প্রভাব ভবিষ্যতের পৃথিবীকেই বদলে দিতে পারে। বাংলাদেশে তেলাপিয়া মাছ বেশ পরিচিত এবং জনপ্রিয়। বাজারে সহজেই পাওয়া যায়, দাম তুলনামূলক কম এবং স্বাদের কারণেও অনেকের খাবারের তালিকায় নিয়মিত থাকে এই মাছ। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, অস্ট্রেলিয়ায় এই একই তেলাপিয়াকে খাবারের মাছের চেয়ে পরিবেশের জন্য বড় ধরনের হুমকি হিসেবে দেখা হয়। কিছু এলাকায় তেলাপিয়া ধরা পড়লে সেটিকে আবার পানিতে ছেড়ে দিতে নিষেধ করা হয়। এমনকি মাছটি মারা গেলেও পানিতে ফেলে না দিয়ে পানির উৎস থেকে দূরে নিয়ে মাটিতে পুঁতে ফেলার পরামর্শ দেওয়া হয়। কারণ একটি জলাশয়ে তেলাপিয়া ছড়িয়ে পড়লে সেটিকে নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হয়ে পড়তে পারে। বিশেষ করে কুইন্সল্যান্ড ও নিউ সাউথ ওয়েলসের মতো এলাকায় তেলাপিয়া আক্রমণাত্মক বা ক্ষতিকর মাছ হিসেবে বিবেচনা করা হয়। সেখানে কোনো জলাশয়ে তেলাপিয়া পাওয়া গেলে স্থানীয় জলজ পরিবেশে এর প্রভাব নিয়ে সতর্ক থাকতে বলা হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, তেলাপিয়া নিয়ে কেন এত ভয়? এর অন্যতম কারণ হলো এই মাছের অসাধারণ অভিযোজন ক্ষমতা। তেলাপিয়া বিভিন্ন ধরনের পরিবেশে টিকে থাকতে পারে। পানিতে অক্সিজেনের পরিমাণ কম হলেও তারা বেঁচে থাকতে পারে। এমনকি তুলনামূলক উষ্ণ পানিতেও এদের টিকে থাকার ক্ষমতা রয়েছে। শুধু দ্রুত টিকে থাকাই নয়,
অনুকূল পরিবেশ পেলে খুব দ্রুত বংশবিস্তারও করতে পারে তেলাপিয়া। ফলে কোনো একটি জলাশয়ে এই মাছের সংখ্যা দ্রুত বেড়ে গেলে স্থানীয় মাছের সঙ্গে খাবার ও আবাসস্থল নিয়ে প্রতিযোগিতা তৈরি হতে পারে। আর এখানেই শুরু হয় পরিবেশগত সমস্যা। একটি জলাশয়ে যখন কোনো বিদেশি বা আগ্রাসী প্রজাতির সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যায়, তখন স্থানীয় মাছ ও অন্যান্য জলজ প্রাণীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হতে পারে। খাবারের উৎস কমে যেতে পারে, প্রজননের জায়গা নিয়ে প্রতিযোগিতা বাড়তে পারে এবং পুরো জলজ বাস্তুতন্ত্রের ভারসাম্য পরিবর্তন হতে পারে। তেলাপিয়ার আরেকটি বৈশিষ্ট্য হলো তারা প্রতিকূল পরিবেশেও তুলনামূলকভাবে ভালোভাবে টিকে থাকতে পারে। নোংরা পানি, কম অক্সিজেন কিংবা বেশি তাপমাত্রার মতো পরিস্থিতিতেও এদের বেঁচে থাকার ক্ষমতা রয়েছে। ফলে একবার কোনো প্রাকৃতিক জলাশয়ে এরা প্রতিষ্ঠিত হয়ে গেলে সহজে সরিয়ে ফেলা কঠিন হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তেলাপিয়া ধরা পড়ার পর সেটিকে অন্য কোনো জলাশয়ে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হলে সমস্যা আরও বাড়তে পারে, কারণ এতে নতুন এলাকায় মাছটির বিস্তার ঘটার সুযোগ তৈরি হয়। এ কারণেই অস্ট্রেলিয়ার কিছু অঞ্চলে তেলাপিয়া ধরা পড়লে সেটিকে পানিতে ফিরিয়ে না দেওয়ার ব্যাপারে কঠোরভাবে সতর্ক করা হয়, বরং নির্দিষ্ট নিয়ম মেনে মাছটি অপসারণ করতে বলা হয়। আর তাই তেলাপিয়াকে আবার পানিতে ছেড়ে না দেওয়ার এই নির্দেশনার মূল উদ্দেশ্য হলো মাছটিকে ভয় পাওয়া নয়, বরং স্থানীয় জলজ জীববৈচিত্র্য এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করা।